নমস্কার, আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? বৃষ্টি থেমে গেছে, চারিদিক থমথম করছে। আশা করা যায় কালকে রোদের মুখ দেখব। আজ যে গল্পটি পড়ছি তার নাম আনন্দীবাই, লেখা রাজশেখর বসু। বহু কারবারের মালিক ত্রিক্রম দাস কারোড়ি তার দিল্লির অফিসের খাস কামরায় বসে চেক সহি করছেন। আরদালি এসে একটা কার্ড দিল, এম জুলফিকার খাঁ। ত্রিক্রম দাস বললেন, একটু সবুর করতে বলো। কিছুক্ষণ পরে সহি করা চেকের গোছা নিয়ে কেরানি ঘর থেকে বেরিয়ে গেল। ত্রিক্রম দাস ঘন্টা বাজিয়ে আরদালিকে ডেকে কার্ডখানা দিয়ে বললেন, আসতে বলো। জুলফিকার খাঁ এসে বললেন, আদাবার্স শেঠজি, আমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে আসছি। উদ্বিগ্ন হয়ে শেঠজি প্রশ্ন করলেন, ইনকাম ট্যাক্স নিয়ে আবার কিছু গড়বড় হয়েছে নাকি? তা আমার মালুম নেই, আমার ডিপার্টমেন্টে আপনার নামে একটা সিরিয়াস চার্জ এসেছে। কেন, আমার কসুর কি? আপনি 3টি শাদি করেছেন। একটু হেসে ত্রিক্রম বললেন, ইয়ে বাত, যদি করেই থাকি তাতে আমার কসুর কি? আমি তো হিন্দু, সैकड़ों শাদি করতে পারি। আপনাদের মতন 4টে বিবিতে আটকে থাকবার দরকার নেই। খাঁ সাহেব হাত নেড়ে বললেন, হায় হায় শেঠজি, আপনি রুপয়াই কামাতে জানেন, মুলুকের খবর রাখেন না। হিন্দু, বৌদ্ধ, জৈন আর শিখ একটির বেশি শাদি করতে পারবে না। এই আইন সম্প্রতি চালু হয়ে গেছে, তা জানেন না? বলেন কি? আমি নানা ধান্দায় ব্যস্ত, সব খবর রাখবার ফুরসত নেই। নতুন ট্যাক্স কি বসলো, নতুন লাইসেন্স কি নিতে হবে, এই সবেরই খোঁজ রাখি। কিন্তু আপনার খবরে বিশ্বাস হচ্ছে না। আমার ফুফা হরচন্দজি 2 জরু নিয়ে বহুত মজে মে আছেন, তার নামে তো চার্জ আসেনি। আইন চালু হবার আগে থেকেই তো তার 2 জরু আছে, তাতে দোষ হয় না। কিন্তু আপনি হালে 3 শাদি করেছেন, তার জন্য কড়া সাজা হবে। 10 বৎসর জেল আর বিস্তর টাকা জরিমানা হতে পারে। শেঠজি ভয় পেয়ে বললেন, বড়ি মুশকিল কি বাত, এখন এর উপায় কি? দেখুন শেঠজি, আপনি মান্য গণ্য আমির আদমি, আপনাকে মুশকিলে ফেলতে আমরা চাই না। 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে একটা বন্দোবস্ত করে ফেলুন। কত টাকা লাগবে? আপনি একটি জরুকে বহাল রেখে আর 2টিকে ঝটপট খারিজ করুন। তার জন্য কত খেসারত দিতে হবে তা তো আমি বলতে পারি না, উকিলের সঙ্গে পরামর্শ করবেন। আর এদিকে কত টাকা লাগবে সে তো আপনার আর আমার মধ্যে, তার কথা পরে হবে। মাথা চাপড়ে ত্রিক্রম দাস বললেন, হো রামজি, হো পরমাত্মা, বাঁচাও মাকে। একটিকে সনাতনী মতে বিবাহ করেছি, আর একটিকে আর্য সমাজি মতে, আর একটির সঙ্গে সিভিল ম্যারিজ হয়েছে। খারিজ করব কি করে? ঘাবড়াবেন না শেঠজি, আপনার টাকার কমি কি? 2-4 লাখ খরচ করলে সব মিটে যাবে। 2টি স্ত্রীকে মোটা খেসারত দিয়ে কবুল করিয়ে নিন যে তারা আপনার আসলি জুরু নয়, শুধু মোহব্বতী পেয়ারি। তারপর আমরা ব্যাপারটা চাপা দিয়ে দেব। দেরি করবেন না, এখনই কোনো ভালো উকিল লাগান। আচ্ছা, আজ আমি উঠি, হপ্তা বাদ আবার দেখা করব। আদাব। ত্রিক্রম দাসের বয়স 50-এর কিছু বেশি। তার বৈবাহিক ইতিহাস অতি বিচিত্র। 2 বছর আগে তার একমাত্র পত্নী কয়েকটি ছেলে মেয়ে রেখে মারা যান। তার কয়েক মাস পরে তিনি আনন্দীবাইকে বিবাহ করেন। তারপর সম্প্রতি তিনি আরো 2টি বিবাহ করেছেন, কিন্তু তার খবর আত্মীয় বন্ধুদের জানাননি। এখনকার পত্নীদের প্রথমা আনন্দীবাই হচ্ছেন খজৌলি স্টেটের ভূতপূর্ব দেওয়ান হরজীবন লালের একমাত্র সন্তান, বহু ধনের অধিকারিণী। হরজীবন মারা গেলে তার এক দূর সম্পর্কের ভাই অভিভাবক হয়ে ভাইঝিকে ফাঁকি দেবার চেষ্টায় ছিলেন, কিন্তু মেয়ের মামাদের সাহায্যে ত্রিক্রম দাস আনন্দীকে বিবাহ করে তার সম্পত্তি নিজের দখলে আনলেন। আনন্দীবাইয়ের বয়স আন্দাজ 25।
দেখতে ভালো নয়, একটু ঝগড়াটে, উচ্চ বংশের অহংকারও আছে। ত্রিক্রম দাসের ব্যবসার কেন্দ্র আর হেড অফিস দিল্লিতে। তাছাড়া বোম্বাই আর কলকাতায় তার যে ব্রাঞ্চ অফিস আছে তাও ছোট নয়। তিনি বৎসরে ৩-৪ বার ওই ২ শাখা পরিদর্শন করেন। আনন্দের সঙ্গে বিবাহের কিছুকাল পরে তিনি বোম্বাই যান। সেখানকার ম্যানেজার কিষানরাম খুবানি একদিন তার মনিবকে নিমন্ত্রণ করে নিজের বাসায় নিয়ে গেলেন। তিনি সিন্ধের লোক, দেশ ত্যাগের পর দিল্লি চলে আসেন। তারপর শেঠজির ব্রাঞ্চ ম্যানেজার হয়ে বোম্বাইয়ে বাস করছেন। কিষানরাম শৌখিন লোক, তার ফ্ল্যাট বেশ সাজানো। তিনি তার স্ত্রী আর শালীর সঙ্গে নিজের মনিবের পরিচয় করিয়ে দিলেন। শেঠজি সেকেলে লোক, আধুনিক মহিলাদের সঙ্গে তার মেশবার সুযোগ এ পর্যন্ত হয়নি। কিষানরামের শালী রাজহংসী ঝলকানিকে দেখে তিনি মোহিত হয়ে গেলেন। কি ফর্সা রং, কি সুন্দর সাজ, পরনে ফিকে নীল সালোয়ার আর ঘোর নীল কামিজ, তার উপর চুমকি বসানো ফিকে সবুজ দোপাট্টা ঝলমল করছে। কথাবার্তা অতি মধুর, কোনো জড়তা নেই। হেসে হেসে এটা খান ওটা খান বলে অনুরোধ করছে। খাওয়া শেষ হলো। কিষানরামকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে শেঠজি রাজহংসী ঝলকানির সব খবর জেনে নিলেন। মেয়েটির বাপ মা নেই, একমাত্র ভাই সিঙ্গাপুরে ভালো ব্যবসা করে, কিন্তু বোনের কোনো খবর নেয় না। অগত্যা কিষানরাম তার শালীকে নিজের কাছে রেখেছেন। সে ভালো অভিনয় করতে পারে, গান গাইতে পারে, সিনেমায় নামবার ইচ্ছা আছে, কিন্তু কিষানরাম ও তার স্ত্রীর মত নেই। শেঠজি তখনই মতি স্থির করে বললেন, আমার সঙ্গে রাজহংসীর বিবাহ দাও, ওকে আমি খুব সুখে রাখবো। এই বোম্বাই শহরেই আমার জন্য জলদি একটা বাড়ি কিনে ফেলো। রাজহংসী সেখানে থাকবে, আমিও বৎসরের বেশিরভাগ বোম্বাইয়ে বাস করব। এখানকার কারবার ফালাও করতে চাই। আনন্দীবাইয়ের কথা শেঠজি চেপে গেলেন। কিষানরাম জানতেন যে তার মালিক বিপত্নিক, সুতরাং তিনি খুশি হয়ে সম্মতি দিলেন। রাজহংসীও রাজি হলেন। শেঠজির বেশি বয়সের জন্য কিছু মাত্র আপত্তি প্রকাশ করলেন না। আর্য সমাজী পদ্ধতিতে বিবাহ হয়ে গেল। তারপর নতুন বাড়িও কেনা হলো। রাজহংসী সেখানে বাস করতে লাগলেন। কিছুদিন পরে ত্রিক্রম দাস তার কলকাতার কারবার পরিদর্শন করতে গেলেন। ওখানকার ম্যানেজার পরিতোষ হোর চৌধুরী খুব কাজের লোক, আলিপুরের সাহেবী স্টাইলে থাকেন। তিনি তার মনিবকে ডিনারের নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে গেলেন। সেখানে পরিতোষের স্ত্রী আর ভগ্নির সঙ্গে ত্রিক্রম দাসের পরিচয় হলো। মিস বলাকা হোর চৌধুরীকে দেখে শেঠজি অবাক হয়ে গেলেন। রাজহংসীর মতো রূপসী নয় বটে, কিন্তু শাড়ি পরবার ভঙ্গিটি কি চমৎকার, আর বাতচিত আদব কায়দাও কি সুন্দর। মেম সাহেবদের মতো ইংরেজি উচ্চারণ করে, আর হিন্দি বলতে ভুল করে বটে, কিন্তু সেই ভুল কি মিষ্টি। শেঠজি একেবারে কাবু হয়ে পড়লেন। পরিতোষ হোর চৌধুরী তাকে জানালেন, বলাকা এমএ পাস, নাচ গানে কলকাতায় ওর জুড়ি নেই। সিনেমাওয়ালারা ওকে পাবার জন্য সাধাসাধি করছে, কিন্তু পরিতোষের তাতে মত নেই। ত্রিক্রম দাস নিজেকে সামলাতে পারলেন না, বলে ফেললেন, মিস বলাকা, मैं तुमको शादी करूंगा। বলাকা সহাস্যে উত্তর দিলেন, তা বেশ তো, কিন্তু দিল্লির গরম তো আমার সইবে না, আর আপনাদের ডাল রুটি ভাজি দহি বড়া আমার হজম হবে না। শেঠজি বললেন, হ্যাঁ রে, দিল্লি যেতে তোমাকে কে বলেছে? আমি আলিপুরে একটা মুকাম কিনবো, তুমি সেখানে তোমার দাদার কাছাকাছি বাস করবে। আমি বছরে ৮-৯ মাস এখানেই কাটাবো। কলকাতার কারবার ফালাও করতে চাই। তোমাকে ডাল রুটি খেতে হবে না, মাছি ভাতি খেও। মাছি খেতে আমিও নারাজ নই, কিন্তু বড় বদবু লাগে। বলাকা বললেন, আমি গোলাপি আতর দিয়ে ইলিশ মাছ রেঁধে আপনাকে খাওয়াবো, মনে হবে যেন কালাকাঁদ খাচ্ছেন।
বলাকা তার দাদার কাছে শুনেছিলেন যে শেঠজি বিপত্নিক। তিনি তখনই বিবাহে রাজি হলেন। 20 দিন পরে সিভিল ম্যারেজ হয়ে গেল। ত্রিক্রম দাস পালা করে দিল্লি থেকে মুম্বাই আর কলকাতা যেতে লাগলেন। তার দাম্পত্যের ত্রিধারায় কোনো ব্যাঘাত ঘটল না। পরমানন্দে দিন কাটতে লাগলো। তারপর অকস্মাৎ একদিন জুলফিকার খাঁ দুঃসংবাদ দিয়ে শেঠজির শান্তিভঙ্গ করলেন। উকিল খজনচাঁদ BA LLB, ত্রিক্রম দাসের অনুগত বিশ্বস্ত বন্ধু। ইনকাম ট্যাক্সের হিসেব দাখিলের সময় তার সাহায্য না নিলে চলে না। শেঠজি সেই দিনই সন্ধ্যার সময় খজনচাঁদের কাছে গিয়ে নিজের বিপদের কথা জানালেন। খজনচাঁদ বললেন, শেঠজি, আপনি নিতান্ত ছেলে মানুষের মতো কাজ করেছেন, আমাকে আপনি বিশ্বাস করেন, কিন্তু এই মুম্বাইওয়ালি আর কলকাতাওয়ালিকে কথা দেবার আগে একবার আমাকে জানালেন না। এ বড়ই আফসোস কি বাত। শেঠজি হাত জোড় করে বললেন, মাফ করো ভাই, বুড়ো বয়সে একটা স্ত্রী থাকতে আরো দুটো বিয়ে করবার লোভ হয়েছে, এ কথা লজ্জায় তোমাকে বলিনি। এখন উদ্ধারের উপায় বাতলাও। কিছুক্ষণ ভেবে খজনচাঁদ বললেন, আনন্দবাইকে কিছু বলবার দরকার নেই, শুনলে উনি দুঃখ পাবেন, কান্নাকাটি করবেন। আর দুজনকে একে একে আপনি সব কথা খুলে বলুন। ওরা হচ্ছেন মডার্ন গার্ল, আত্মমর্যাদা বোধ খুব বেশি। আপনার কুকর্ম জানলে রেগে আগুন হবেন, আপনার মুখ দেখতে চাইবেন না। তাতে আমাদের সুবিধাই হবে। মোটা খেসারত দিলে আর আপনার 2 ম্যানেজারকে কিছু খাওয়ালে সব মিটে যাবে। 2-4 লাখ খরচ হতে পারে, কিন্তু আপনার তা গায়ে লাগবে না। এই পরামর্শ ত্রিক্রম দাসের পছন্দ হলো না। তিনি বললেন, খজন ভাই, তুমি আমার প্রাণের কথা বুঝতে পারছো না। আমি বিজনেস বাড়াতে চাই, তার জন্য নামজাদা লোকের সঙ্গে মেশা দরকার। আমি যদি মন্ত্রী আর বড় বড় অফিসারদের পার্টি দিই, তবে আমার বাড়ির কোন লেডি অতিথিদের আপ্যায়িত করবে? আনন্দী, রাম কहो, রাজহংসী আর বলাকা হচ্ছে এই কাজের কাবিল। বাতিল করতে হলে আনন্দীকেই করতে হবে, তাতে আমার কলিজা ফেটে যাবে। অনেক টাকার সম্পত্তিও ছাড়তে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত আছি। মুশকিল হচ্ছে রাজহংসী আর বলাকার মধ্যে কাকে রাখবো, কাকে ছাড়বো তা স্থির করা বড় শক্ত। তবে আমার বেশি পছন্দ কলকাতা বালি বলাকা দেবী। ওকে যদি নিতান্ত না রাখতে পারি, তবে ওই মুম্বাইওয়ালি রাজহংসী। টাকার জন্য ভেবো না, 10-15 লাখ তক খরচ করতে আমি তৈয়ার আছি। খজনচাঁদ অনেক বোঝালেন যে আনন্দবাই তার আইনসম্মত স্ত্রী, তার দাবি সকলের উপরে। তাকে ত্যাগ করতে হলে অনেক জুয়াচুরির দরকার হবে, তার পৈতৃক সম্পত্তি ছেড়ে দিতে হবে। তার ফলে মোট লোকসান খুব বেশি হবে। আনন্দবাইয়ের সেই বদমাশ কাকার শরণাপন্ন হতে হবে। কিন্তু ত্রিক্রম দাস কিছুতেই তার সংকল্প ছাড়লেন না। অগত্যা খজনচাঁদ বললেন, বেশ, আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনি দেরি না করে 3 জনকেই সব কথা খুলে বলুন। ওদের মনের ভাব দেখে আমি যা করবার করব। কালো বিলম্ব না করে ত্রিক্রম দাস এরোপ্লেনে বোম্বাই গেলেন এবং সোজা রাজহংসীর বাড়িতে উপস্থিত হলেন। রাজহংসী তার ড্রয়িং রুমে বসে একটি সুবেশ যুবকের সঙ্গে গল্প করছিলেন। আশ্চর্য হয়ে বললেন, আরে শেঠজি, হঠাৎ এলে যে, কোনো খবর দাওনি কেন? একে তুমি চেনো না, ইনি হচ্ছেন মিস্টার ঝুমকমল মটকানি। দূর সম্পর্কে আমার ফুফেরা ভাই হন, হিসাবের কাজে ওস্তাদ। এখানকার অফিসের অ্যাকাউন্টেন্ট তো বুড়ো হয়েছে, তাকে বিদায় করে এই ঝুমকমলকে সেই পোস্টে বসাও। ত্রিক্রম দাস বললেন, আমি ভেবে দেখব। রাজহংসী, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। ঝুমকমল চলে গেলে ত্রিক্রম দাস ভয় ভয় তার 3 বিবাহের কথা প্রকাশ করলেন। কিন্তু তার রিয়াকশন যা হলো তা একেবারে অপ্রত্যাশিত। রাজহংসী হেসে গড়িয়ে পড়ে বললেন,
वाह 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 शेठ जी, তুমি দেখছি বহুত রঙ্গিলা আদমি। তোমার আরো দুই জরু আছে, তাতে হয়েছে কি? আমি ওসব গ্রাহ্য করি না, তুমি নিশ্চিন্ত থাকো, সব ঠিক হ্যায়। তবে কোথাটা যেন জানাজানি না হয়। হ্যাঁ, ভালো কথা। এই বাড়িটা জলদি আমার নামে রেজিস্ট্রি করা দরকার। মিউনিসিপ্যালিটি বড় हैरान করছে। শেঠজি বললেন, আচ্ছা, তার ব্যবস্থা হবে। আজ আমি থাকতে পারবো না, জরুরি কাজে এখনই কলকাতা রওনা হব। কলকাতায় পৌঁছে ত্রিকরম দাস সোজা আলিপুরে বলাকার কাছে গেলেন। ড্রয়িং রুমে একজন সুদর্শন ভদ্রলোক পিয়ানো বাজাচ্ছিলেন আর বলাকা তালে তালে নাচছিলেন। ত্রিকরমকে দেখে বলাকা বললেন, এ কি শেঠজি, হঠাৎ এলে যে? একে বোধহয় চেনো না? ইনি হচ্ছেন লোটন কুমার ভড়, দূর সম্পর্কে আমার মাস্তুতো ভাই, নাচের ওস্তাদ। এর কাছে আমি কবুতর নৃত্য শিখছি, দেখবে একটু? ত্রিকরম বললেন, এখন আমার ফুরসত নেই। বালাকা, তোমার সঙ্গে আমার বহুত জরুরি কথা আছে। লোটন কুমার উঠে গেলে ত্রিকরম দাস কম্পিত বক্ষে তার 3 বিবাহের কথা প্রকাশ করলেন। বলাকা গালে আঙ্গুল ঠেকিয়ে বললেন, উমা, তাই নাকি? ওহ শেঠজি, তুমি একটি আসল পানকৌড়ি নটবর নাগর। তা তুমি এমন মুশড়ে গেছো কেন? 3টে বউ আছে তো হয়েছে কি? ঠিক আছে, তুমি ভেবো না, আমি হিংসুটে মেয়ে নই, কিন্তু তুমি যেন সবাইকে বলে বেরিও না। হ্যাঁ, ভালো কথা। দেখো শেঠজি, একটা নতুন মোটর কার না হলে চলছে না। পুরনো অস্টিনটা হরদম বিগড়ে যাচ্ছে। তুমি 1020 টাকার একটা চেক আমাকে দিও, তার কমে ভালো গাড়ি মিলবে না। ত্রিকরম দাস বললেন, আচ্ছা, তার ব্যবস্থা হবে। আমি এখন উঠি, আজই দিল্লি যেতে হবে। ত্রিকরম দাস দিল্লিতে এসেই খজন চাঁদের কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন। তারপর তাকে সঙ্গে করে নিজের বাড়িতে এনে ড্রয়িং রুমে অপেক্ষা করতে বললেন। অন্দরমহলে গিয়ে ত্রিকরম আনন্দবাইকে শোবার ঘরে ডেকে আনলেন। আনন্দী বললেন, 3 দিন তোমার কোনো পাত্তা নেই, চেহারা খারাপ হয়ে গেছে, ব্যাপার কি? গভর্নমেন্টের সঙ্গে আবার কিছু গড়বড় হয়েছে নাকি? ত্রিকরম দাস মাথা হেঁট করে তার গুপ্ত কথা প্রকাশ করলেন। আনন্দী কিছুকাল স্তব্ধ হয়ে রইলেন। তারপর কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বললেন, ক্যা বলা তুমনে? শেঠজি একটু ভয় পেয়ে বললেন, আনন্দী, ঠান্ডা হো যাও, সব ঠিক হো যায়গা। বাংলা সাহিত্য যতই সমৃদ্ধ আর উঁচু দরের হোক, হিন্দি ভাষায় গালাগালির যে শব্দ ভাণ্ডার আছে তার তুলনা নেই। আনন্দীবাই হাত পা ছুঁড়ে নাচতে লাগলেন। হোস পাইপ থেকে জলধারার মতন তার মুখ থেকে যে ভর্ৎসনা নির্গত হতে লাগলো, তা যেমন তীব্র তেমনই মর্মস্পর্শী। তার সকল বাক্য ভদ্রজনের শ্রোতব্য নয়, ভদ্র নারীর উচ্চার্য নয়। কিন্তু আনন্দীবাইয়ের তখন হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। তিনি উত্তরোত্তর উত্তেজিত হচ্ছেন দেখে শেঠজি হাত জোর করে আবার বললেন, আনন্দী, মাফ করো, সব সব ঠিক হো যায়গা। আনন্দী গর্জন করে বললেন, চুপ রহো সড়ক কুত্তা, ডিরেন কা ছুছুন্দর। এই বলেই বাঘিনীর মতো লাফিয়ে গিয়ে শেঠজির 2 গালে খামচে দিলেন। তারপর পিছু হটে তার বাঁ হাত থেকে 10 গাছা মোটা মোটা চুড়ি খুলে নিয়ে স্বামীর মস্তক লক্ষ্য করে ঝনঝন শব্দে নিক্ষেপ করলেন। শেঠজির কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। তিনি চিৎকার করে ধরাশায়ী হলেন। ততোধিক চিৎকার করে আনন্দীবাই তার পুজোর ঘরে চলে গেলেন এবং মেঝেয় শুয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। বাড়িতে মহা শোরগোল পড়ে গেল। আত্মীয়া যারা ছিলেন তারা আনন্দীকে সান্ত্বনা দিতে লাগলেন। শেঠজির জন্য খজনচাঁদ তখনই ডাক্তার ডেকে আনলেন। 7 দিন পরে শেঠজি অনেকটা সুস্থ হয়েছেন এবং দোতলার বারান্দায় আরাম কেদারায় বসে গুড়গুড়ি টানছেন। তার মাথায় এখনো ব্যান্ডেজ আছে,
মুখে স্থানে স্থানে স্টিকিং প্লাস্টারও আছে। খজনচাঁদ এসে বললেন, কহিয়ে শেঠজি, তবিয়ত कैसी है? শেঠজি বললেন, অনেক ভালো। শোনো খজন ভাই, রাজহংসী আর বালাকার সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। তুমি তুরন্ত মুম্বাই আর কলকাতায় গিয়ে একটা মিটমাট করে ফেলো। যত টাকা লাগে আমি দেব। ওই মুম্বাই বালি আর কলকাতা বালি শুধু আমার টাকা চায়, আমাকে চায় না। কিন্তু আনন্দী আমাকেই চায়। খুশবু পাচ্ছ? আনন্দী নিজে আমার জন্য अरहर ডালের খিচুড়ি বানাচ্ছে। আর এই দেখো, গলাবন্ধ বুনে দিয়েছে। খজনচাঁদ বললেন, বহুত খুশি কি বাত। শেঠজি ভাববেন না, আমি সব ঠিক করে দেব। আপনি আনন্দী বাইকে মথুরা, বৃন্দাবন, দ্বারকায় ঘুরিয়ে আনুন, তার মেজাজ ভালো হয়ে যাবে। পত্নীর সেবায় ত্রিক্রম দাস শীঘ্র সেরে উঠলেন। খজনচাঁদের চেষ্টায় রাজহংসী আর বলাকার সঙ্গে মিটমাট হয়ে গেছে। জুলফিকার খাঁও পান খাবার জন্য মোটা টাকা পেয়েছেন। কলকাতার সবচেয়ে বড় জ্যোতিষ সম্রাট জ্যোতিষচন্দ্র জ্যোতিষার্ণবের কাছ থেকে আনন্দবাই 1000 টাকা দামের একটি বশীকরণ কবচ আনিয়ে স্বামীর গলায় বেঁধে দিয়েছেন। এই পুরস্চরণ সিদ্ধ কবচের ফলও আশ্চর্য। শেঠজি আজকাল তার বিশ্বস্ত বন্ধুদের কাছে বলে থাকেন, সিবায় আনন্দী সব औरत चुड़ैल है, অর্থাৎ আনন্দী ছাড়া সব স্ত্রীলোকই পেতনি। গল্প আনন্দীবাই, লেখক রাজশেখর বসু। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করলে খুব ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।